গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন, যুদ্ধবিরতির জন্য এভাবেই নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আত্মঘাতী হামলায় ১৩ সেনা সদস্য নিহতের ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান, ভারতের অস্বীকৃতি। চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারে এগোচ্ছে ইরান ও সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধেও তেহরানের পক্ষেই দেখা যায় রিয়াদকে। ইসরায়েলি হামলার বিপক্ষে ছিল নিন্দা ও প্রতিবাদ। আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল, প্রিন্সেস ডায়নার বিখ্যাত সেই উক্তিটি পুরো বিশ্বে সমাদৃত। এখন জানা গেল ডায়নাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। রাখি আল্লাহ মারেকের মতোই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বেঁচে যান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদ ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। শরিক হলেন শহীদ সহকর্মীদের জানা যায়। ইউক্রেনে আরও একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত, বাঁচতে পারলেন না পাইলটও। ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বর্বরতা, এ কারাগারে লাশের মিছিল। বিদায় নিতে হবে নেতানিয়াহুকে, তাকে আর ক্ষমতায় দেখতে চান না ৫৯% জনগণ। ইরানের আসল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত, দাবি IRGCর জ্যেষ্ঠ কমান্ডারের। ইসরায়েলের বিরুদ্ধে ব্যয় হয়েছে ৫%-এরও কম। এক ইহুদি ফাঁস করে ইসরায়েলের গোপন পারমাণবিক বোমা প্রকল্প। আন্তর্জাতিক আজকের শীর্ষ ১০ নিউজের এবারে জানুন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শাসনামলে বিশ্ব রাজনীতিতে এক নাটকীয়তা সৃষ্টি করেছেন। একদিকে তিনি নিজেই যুদ্ধের দামামা বাজাচ্ছেন, আবার পরক্ষণেই মধ্যস্থতাকারীর ভূমিকায় গিয়ে সেই উত্তেজনার ইতি টানছেন। গাজায় চলমান সংঘাতের বিষয়ে বরাবরের মতোই ট্রাম্পের সমর্থন ছিল নেতানিয়াহুর প্রতি। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তাকে নানা বিষয়ে পোস্ট দিতে দেখা যায়, কিন্তু এবার তিনি গভীর রাতে রীতিমতো এক প্রকার ধমকের সুরেই তিনি নেতানিয়াহুকে লক্ষ্য করে পোস্ট করেছেন। রোববার রাতে ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ডোনাল্ড ট্রাম্প একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, গাজায় চুক্তি করুন, বন্দীদের ফিরিয়ে আনুন। এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ বার্তাটির মধ্য দিয়ে ট্রাম্প আবারও গাজা যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানালেন। স্পষ্টতই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছেন। ঠিক তার আগে ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছিলেন ১ সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে, কিন্তু তার এই আশাবাদী মন্তব্য ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে চরম বিস্ময় সৃষ্টি করেছে। ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে রাজনৈতিক কল্পনাবিলাস হিসেবে আখ্যা দিয়েছেন। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী এলাকায় আত্মঘাতী হামলায় দেশটির সেনাবাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান, তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, এই হামলার পেছনে ভারতীয় রাষ্ট্রীয় পরিকল্পনা এবং ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারিজ জড়িত। সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এই বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম সারির দল হামলাকারীকে শনাক্ত করে থামাতে পারলেও হামলাকারী একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন সেনা নিহত হন। এই হামলায় ৩ জন বেসামরিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে ২ শিশু ও ১ নারী রয়েছেন। হামলার পর পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৪ জন খারিজি জঙ্গিকে হত্যা করে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযানের মাধ্যমে তারা পুরো এলাকাটি সুরক্ষিত করেছে এবং এই ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। দীর্ঘদিন ধরে একে অন্যকে শত্রু ভেবে আসছে ইরান ও সৌদি আরব, তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে দুদেশই। বর্তমানে তাদের সম্পর্ক স্থিতিশীল। ইরান ইসরায়েল যুদ্ধেও তেহরানের পক্ষেই দেখা যায় রিয়াদকে। ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় সৌদি। গত ১৩ জুন ইরান ইসরায়েল যুদ্ধের প্রথম দিকেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হুসেইন বাকিরি নিহত হন। এ হত্যার পর মুসাফিকে নিযুক্ত করা হয় তার পদে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নতুন সামরিক বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাফির সঙ্গে ফোনে কথা বলেছেন।
রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি ও ইরানের মেহের নিউজ এজেন্সি 29 জুন রোববার এই তথ্য জানিয়েছে। এই ফোন আলাপটি মুসাফির উদ্যোগে শুরু হয়। তারা দুজন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন। এদিকে যুদ্ধবিরতির সপ্তাহ পরেও দুই দেশের ক্ষয়ক্ষতি প্রকাশ্যে আসছে। প্রথমে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ স্বীকার না করলেও ধীরে ধীরে সামনে আসছে তাদের বিশাল ক্ষতির চিত্র। ধারণা করা হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। প্রিন্সেস ডায়নার এই বিখ্যাত উক্তিটি পুরো বিশ্বে সমাদৃত। তার সময়ে সবচেয়ে পছন্দনীয় রাজকুমারী হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি। বিশ্ববাসী তাকে চিনেছিল ব্রিটেনের রাজবধূ হিসেবে। তার ব্যক্তিজীবন ছিল বেশ আলোচিত সমালোচিত। তার জীবন, সৌন্দর্য এবং সমাজসেবামূলক কাজের জন্য জনসাধারণের আকর্ষণ শক্তি এখনো কমেনি। তিক্ত অভিজ্ঞতা নিয়ে রাজপ্রাসাদ ছাড়বার পরও তিনি ছিলেন সমান জনপ্রিয়। এখনো তার জনপ্রিয়তা আকাশচুম্বী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি প্রিন্সেস ডায়নাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের নারী সংক্রান্ত ইতিহাস বরাবরই জটিল। তার নারী সংক্রান্ত ইতিহাস বারবার বিতর্কের জন্ম দিয়েছে। ইভানা ট্রাম্প, মার্লা ম্যাপেলস এবং মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে তার বিবাহিত জীবন এবং নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসের ঘটনা সকলেরই জানা। তবে ট্রাম্পের জীবনে এক অনুলিখিত আক্ষেপ ছিলেন প্রিন্সেস ডায়না। 1997 সালে প্রকাশিত তার বই দ্য আর্ট অফ দ্য কামব্যাকে তিনি স্বীকার করেন ডায়নাকে মন দিয়ে ভালোবাসার সুযোগ না পাওয়াটা তার বড় আক্ষেপ। তবে ট্রাম্প নিজেই নারীদের বিষয়ে তার একমাত্র আক্ষেপের কথা স্বীকার করেছেন। তিনি আরও লিখেন, আমি তাকে বেশ কয়েকবার দেখেছি। আমি লক্ষ্য করেছি তিনি কিভাবে মানুষকে আকৃষ্ট করতেন। তার উপস্থিতিতেই গোটা ঘর উজ্জ্বল হয়ে উঠত। তিনি ছিলেন সত্যিকারের রাজকন্যা, স্বপ্নের মতো একজন নারী। ডায়নার সঙ্গে তার সম্পর্কের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা খবর প্রকাশিত হয়েছে। বিশেষ করে 1996 সালে রাজপুত্র চার্লসের সঙ্গে ডায়নার বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্প নাকি তাকে সর্বশেষ ট্রফি মর্যাদা দিয়ে স্ত্রী হিসেবে পাওয়ার চেষ্টা করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের কলামে ডায়নার ঘনিষ্ঠ বন্ধু ও বিবিসির সাবেক সাংবাদিক সেলেইনা স্কট লিখেন, ট্রাম্পের পাঠানো বিশাল ফুলের তোড়া নিয়মিত ডায়নার কেনসিংটন প্যালেসের বাসায় পৌঁছাত। ঠিক একই কৌশলে তিনি তার প্রথম স্ত্রী ইভানাকেও পটিয়েছিলেন। স্কট আরও লিখেছেন, ট্রাম্প ডায়নাকে তার জীবনের সবচেয়ে বড় ট্রফি হিসেবে দেখতেন। রোজ গুচ্ছ গুচ্ছ গোলাপ আর অর্কিডে তার অ্যাপার্টমেন্টে পৌঁছাতো। এতে ডায়না আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিষয়টা তার কাছে মনে হচ্ছিল যেন ট্রাম্প তাকে অনুসরণ বা উত্ত্যক্ত করছেন। এরপর 1997 সালে প্যারিসে ডায়নার মৃত্যুর পর ট্রাম্প তার ঘনিষ্ঠজনদের বলেন, তার সবচেয়ে বড় আক্ষেপ হলো ডায়নার সঙ্গে তিনি প্রেম করতে পারেননি। তিনি বিশ্বাস করতেন ডায়নার সঙ্গে তার রোম্যান্স হওয়ার সম্ভাবনা ছিল। ডায়নার সঙ্গে কয়েকবার দেখা ছাড়া তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা হয়নি। তবে ডায়নার মৃত্যুর পরও ট্রাম্প তার কথা ভুলতে পারেননি। সানজিদা রহমান, কালবেলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। তবে সেই দাবি মিথ্যা প্রমাণ করে দিয়ে গেল 24 জুন প্রকাশ্যে আসেন তিনি। শনিবার আবারও দেখা মিলল তার। এদিন তিনি অংশ নেন নিহত সহকর্মীদের জানাজায়। 3 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে উভয় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় F-16 যুদ্ধবিমান এবং এর পাইলট হারায় ইউক্রেন। টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশে 7টি লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক ভূমিতে পড়ে যায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, শত্রুর বিশাল আক্রমণ প্রতিহত করার সময় নিহত প্রথম শ্রেণীর পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল মাক্সিম উস্তিনামকো। পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 537টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে তারা এর মধ্যে 475টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের মতে দক্ষিণ মিকোলাভ, দক্ষিণ পূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভ সহ দেশ জুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী তুরস্ক ও রোস্তভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে 3টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।
ইসরায়েলি বাহিনী 13 জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অন্যদিকে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা সহ রাজধানী তেহরানের কুখ্যাত এভেন কারাগারেও হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন অনেকেই। নিহতদের মধ্যে বন্দীদের দেখতে আসা পরিবার এবং কাছাকাছি ভবনে বসবাসকারী ব্যক্তিরা রয়েছেন। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র এই তথ্য স্বীকার করেন। 12 দিনের সংঘাত চলাকালে গত সপ্তাহে ওই হামলা হয়। দ্য টাইমস অব ইসরায়েল থেকে এ তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যম মিজানে প্রকাশিত মন্তব্যে বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, এভিন কারাগারে হামলায় 71 জন নিহত হন, যাদের মধ্যে প্রশাসনিক কর্মী, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দী, কারাগারে আসা বন্দীদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে বসবাসকারী প্রতিবেশীরাও ছিলেন। ওই সময় প্রকাশিত একটি ছবিতে দেখা যায় হামলার ফলে স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। জানালা ভেঙে গেছে এবং একটি আঙিনায় ধ্বংসস্তূপে ছড়িয়ে রয়েছে। ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন, হামলায় একটি স্বাস্থ্য কেন্দ্র, দর্শনার্থীর হল এবং প্রসিকিউটর অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার সমালোচনার কেন্দ্রে এসেছেন। তার শাসনামলে ইসরায়েল যেন এক আগ্রাসী রাষ্ট্রের প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যেখানে আধিপত্য বিস্তার আর হত্যাকাণ্ডই প্রধান লক্ষ্য। সম্প্রতি ইরানের সাথে অন্যায়ভাবে সংঘাতে জড়িয়ে দেশটি আরও একবার আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়িয়েছে। মোট কথা, নেতানিয়াহু বরাবরই নিজের দেশের প্রভাব বিস্তারে ছিলেন আগ্রাসী ও অবিচল। এবার সেই তাকে নিয়েই মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ইসরায়েলের চ্যানেল 12-এ দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুর ক্ষমতা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, নেতানিয়াহু 20 বছর ধরে ক্ষমতায় আছেন, এটা খুব বেশি হয়ে গেছে, ভালো কিছু নয়। বেনেটের মতে ইসরায়েলি সমাজে যে গভীর বিভক্তি দেখা দিয়েছে তার মূলে রয়েছেন খোদ নেতানিয়াহু। তিনি কঠোরভাবে বলেন, নেতানিয়াহুকে বিদায় নিতে হবে। তেল আবিব সরকারের সিদ্ধান্তহীনতার তীব্র সমালোচনা করে নাফতালি বলেন, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে জিম্মি থাকা বন্দীদের মুক্ত করতে অবিলম্বে সমন্বিত একটি চুক্তির প্রয়োজন। নেতানিয়াহুকে ইঙ্গিত করে নাফতালি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নির্মূলের দায়িত্ব ভবিষ্যতের কোনো সরকারের ওপর ছেড়ে দিন। শুধু তাই নয়, তিনি বিস্ফোরক দাবি করে বলেছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর যে হামলা হয়েছে তার পরিকল্পনার ভিত্তি তিনি নিজেই তৈরি করে দিয়েছেন। যদিও নাফতালি দৃঢ় বিশ্বাস, ইরানের বিরুদ্ধে এ হামলার সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে এবং তা দরকার ছিল। তিনি দাবি করেন, তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকে প্রস্তুতি না নিলে এ হামলা করা সম্ভব হতো না। তবে এ বক্তব্যের মাঝে বেনেট নিজে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নগুলো কৌশলে এড়িয়ে গেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম ব্যবহার করেছে। IRGCর সমন্বয়ক বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র 5% শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। নাগদি বলেন, এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে, তা এখনও মঞ্চে ওঠেনি। ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন ইরানে আকস্মিক ও একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে জেনারেল নাগদি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি, তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থল বাহিনীতে নিহিত। তিনি বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত, চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। ইরানি জেনারেল ইঙ্গিত দেন, ইরান যদি সত্যিকারের পূর্ণ মাত্রার সামরিক জবাব দিতে চায় তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি।
গত শতাব্দীর ৬০-এর দশক থেকেই যে ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র আছে সেটি কারোরই অজানা নয়, যদিও দেশটি এখন পর্যন্ত প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেনি। অথচ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে দাবি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে আক্রমণ চালায় ইরানের ৩টি পরমাণু স্থাপনায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান সহ অন্যান্য দেশগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষর করলেও ইসরায়েল এখন পর্যন্ত সই করেনি। ইসরায়েল যে গোপনে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে তা প্রথম জনসম্মুখে নিয়ে আসে খোদ ইসরায়েলেরই সাবেক এক পরমাণু প্রকৌশলী, যার নাম মোর্দেচাই ভানুনু। প্রশ্ন হলো, এই ইহুদি ইসরায়েলি নাগরিক হয়েও দেশটির গোপন পরমাণু কর্মসূচি কেন ফাঁস করলেন? এটা কি ইসরায়েলের কোনো ব্যর্থতা, নাকি অনানুষ্ঠানিকভাবে বিশ্বকে জানান দেয়া যে তারা এখন পরমাণু বোমার মালিক হয়ে গেছে? চলুন জেনে নেই ইসরায়েলের সাবেক পরমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনুর ইসরায়েল থেকে পালিয়ে গিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যমে ইসরায়েলের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে দেওয়ার লোমহর্ষক গল্প। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে প্রথমবার তথ্য জানা যায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ১৯৬২ সালের একটি নথি থেকে। গত শতাব্দীর ৫০-এর দশকে দক্ষিণ ইসরায়েলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে ওই নথিতে উল্লেখ করা হয়। ডেলাস সেন্টার ফর পিস স্ট্র্যাটেজির গবেষক জেভিয়ার বহিগাস বলেছেন, ফ্রান্সের সঙ্গে ওই চুক্তির লক্ষ্য ছিল প্লুটোনিয়াম অর্জনের জন্য একটি চুল্লি তৈরি করা। গুগল ম্যাপে শহরটির অনুসন্ধান করলে দেখা যায় নেগেভ নিউক্লিয়ার সেন্টার নামে ওই পরমাণু গবেষণা কেন্দ্রটি ডিমোনা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি মরুভূমির মাঝখানে অবস্থিত। মোর্দেচাই ভানুনু ১৯৮৫ সালের আগ পর্যন্ত প্রায় ৯ বছর ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে পরমাণু প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। ওই ৯ বছরে তিনি গোপন স্থাপনাটির বিভিন্ন সুযোগ সুবিধার বেশ কিছু ছবি তোলেন, যেই ছবিতে কেন্দ্রটিতে পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের সরঞ্জাম এবং পরীক্ষাগার দেখা যায়। প্রশ্ন হলো, ভানুনু কেন ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস করল? মূলত ভানুনু ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে পরমাণু অস্ত্রবিরোধী একটি সম্মেলনে অংশ নেন। সেখানে কলম্বিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক অস্কার গুয়েরোর সঙ্গে দেখা হয় তার। গুয়েরেরোই তাকে ইসরায়েলি পরমাণু কেন্দ্রের ছবিগুলো প্রকাশ করতে রাজি করতে সক্ষম হয়। এরপর ভানুনু ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসের সাংবাদিক পিটার হাউনামের সঙ্গে যোগাযোগ করেন। ওই সাক্ষাৎকারের মাধ্যমে ভানুনু তখন বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে ইসরায়েলে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। এই প্রথম বিশ্ববাসী জানতে পারল ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েলের হাতে ততদিনে ভয়ঙ্কর মারণাস্ত্র পারমাণবিক বোমা চলে এসেছে। ভানুনুর প্রকাশিত ছবিতে দেখা যায় কেন্দ্রটিতে পরমাণু অস্ত্র তৈরির প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ নিষ্কাশনের সরঞ্জাম এবং পরীক্ষাগার রয়েছে। ১৯৮৬ সালে ভানুনু জানিয়েছিলেন ওই সময় ইসরায়েলের কাছে আনুমানিক ১০০ থেকে ২০০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রকাশিত হলেও ইসরায়েলের নেতারা নিজ মুখে কখনো সেটি স্বীকার করেননি, আবার অস্বীকারও করতে দেখা যায়নি। এক্ষেত্রে তারা বরং অস্পষ্টতা রাখার নীতি মেনে চলেন। পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইসরায়েলের সরকারের এই নীতিকে বলা হয় আমিমুত, যার অর্থ দাঁড়ায় ইচ্ছাকৃত অস্পষ্টতা। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি পরমাণু বোমা বানিয়ে ফেলেছে? আর বানালে কতগুলো বোমা রয়েছে তাদের হাতে? সুইডেন ভিত্তিক পরমাণু অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বর্তমানে ইসরায়েলের কাছে কমপক্ষে ৯০টির মতো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। এসব ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছে অবস্থিত নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের চুল্লিতে উৎপাদিত হয়েছে। ইসরায়েলের অন্যান্য পারমাণবিক স্থাপনার মতো এই চুল্লিটিতেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA নজরদারির বাইরে রয়েছে। সেক্ষেত্রে ইসরায়েল নিজ থেকে তথ্য না দিলে এটা জানার সুযোগ কম দেশটির কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত গোপন নথি থেকে জানা যায় ১৯৭৫ সালের মধ্যে দেশটির সরকার নিশ্চিত হয় যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এরপর ৮০-র দশকে এসে পরমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনু ইসরায়েল সরকারের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আবারও সামনে আনেন। যদিও ভানুনুর সাক্ষাৎকার প্রচারের পরই এই ইসরায়েলি পরমাণু প্রকৌশলীকে হানি ট্র্যাপে ফেলে মোসাদের সদস্যরা এক গোপন অপারেশনের মাধ্যমে ইউরোপ থেকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরায়েলে। পরে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল কর্তৃপক্ষ। দীর্ঘদিন কারাভোগের পর ২০০৪ সালে মুক্তি পান তিনি। তখন ভানুনু বলেছিলেন অতীতের ভূমিকার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন,
বরং গর্বিত এবং খুশি। যদিও এই ঘটনার পর তাকে আবারও সাজা দেয় ইসরায়েল সরকার। বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর। যদিও মরতে চাই ভারুনুর কল্যাণী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি সম্পর্কে বিশ্ববাসী জানতে পেরেছিল। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।